আচ্ছা, তো আজকে আমরা দেখবো হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং। প্রায়োরিটি স্কেজুলিং এর ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, যেখানে আপনাদের প্রতিটা প্রসেসে প্রায়োরিটি বলা থাকবে যে কোন প্রসেসটা আগে এক্সিকিউট হবে, কোনটা পরে হবে, এটা মেনশন করা থাকবে। এবং এক্ষেত্রে দুই ধরনের কাজ হতে পারে আগের মধ্যে, একটা হচ্ছে প্রিমটিভ আর একটা হচ্ছে নন প্রিমটিভ। আচ্ছা, প্রিমটিভের ব্যাপারটা, নন প্রিমটিভ ব্যাপারটা যদি আমি সহজ করে আপনাদেরকে বুঝাই, তাইলে হচ্ছে যখন আমরা প্রিমটিভের বলতেছি, দ্যাট মিনস সেখানে ইন্টারাপশন হবে, মানে একটা প্রোগ্রাম বা একটা প্রসেস সে মানে কিছু সময় কাজ করার পরে তাকে স্টপ করে দিয়ে আরেকটা প্রসেসকে সুযোগ দেওয়া হবে, এটা হচ্ছে প্রিমটিভ। আর নন প্রিমটিভ হচ্ছে যদি সেখানে কোনো ইন্টারাপশন না থাকে, একটা প্রবলেম এক্সিকিউট হচ্ছে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হতেই থাকবে, এটা হচ্ছে নন প্রিমটিভ। অর্থাৎ প্রিমটিভের ক্ষেত্রে টাইমের একটা ব্যাপার চলে আসবে, টাইম স্লাইস হবে আর কি। একটা নির্দিষ্ট সময় পরে সেটা স্টপ হবে, আর কিছু সময় পরে সেটা আবার এক্সিকিউট হবে, এটা হচ্ছে প্রিমটিভ। আর নন প্রিমটিভের ক্ষেত্রে টাইমটা এখানে কাউন্ট হচ্ছে না, একটা প্রোগ্রাম আসবে সেটা এক্সিকিউট হওয়া পর্যন্ত চলবে। এখানে প্রায়োরিটি স্কেজুলিং এর ক্ষেত্রে দুই ধরনেরই প্রবলেম আছে, প্রিমটিভ আছে, নন প্রিমটিভ আছে। প্রিমটিভের যেগুলো সলিউশন, সেটা করার জন্য আমরা আসলে রাউন্ড রবিনটা ব্যবহার করব। আর নন প্রিমটিভ হচ্ছে সেখানে যেহেতু একটা প্রবলেমকে আমরা এক্সিকিউশন শুরু করলে সেটা শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করে থাকি, সেক্ষেত্রে আসলে আমাদের রাউন্ড রবিনের প্রয়োজন নেই। বাট নন প্রিমটিভের ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে। প্রবলেমটা হচ্ছে স্টারভেশন। অর্থাৎ স্টারভেশন বলতে বোঝাচ্ছে কোন একটা প্রবলেমের প্রায়োরিটি বলা হলো হচ্ছে খুবই কম। ফর এক্সাম্পল ধরেন 100টা প্রসেস আছে আপনার কাছে, 100টা প্রসেসের মধ্যে 100 নাম্বার যে প্রসেসটা, যেহেতু প্রায়োরিটি অনুযায়ী আমরা সাজাবো 1 2 3 4 করে সাজালাম, সেক্ষেত্রে লাস্টে যে প্রসেসটা থাকবে সেই প্রসেসের এক্সিকিউট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। যদি 1000টা প্রসেস থাকে তাহলে 1000 নাম্বারের যে প্রসেসটা আছে দ্যাট মিনস আগের 999টা কমপ্লিট হওয়ার পরে ওইটা এক্সিকিউট হবে। সো এই জন্য নন প্রিমিটিভের ক্ষেত্রে প্রায়োরিটি স্কেজুলিং যদি করি, সেক্ষেত্রে স্টারভেশনের একটা প্রবলেম হতে পারে। আর এই স্টারভেশন প্রবলেমটা সলভ করার জন্য আমরা হচ্ছে এজিং করে থাকি। এজিং মানে হচ্ছে আমাদের যত সময় যাবে তত হচ্ছে আমরা আমাদের প্রসেসগুলোর প্রায়োরিটি বাড়াতে থাকবো। মানে একটা প্রবলেম শেষ করার জন্য অপেক্ষা করতে হবে না। ফর এক্সাম্পল, আপনার কাছে 10টা প্রবলেম আছে, 10টা প্রবলেমের মধ্যে 10 নম্বরে যে প্রসেসটা আছে সেই প্রসেসের মানে 10 নম্বরে যে যার প্রায়োরিটি আছে সেটাকে যদি আমরা নন প্রিমটিভ অনুযায়ী করতে যাই, তখন আমাকে 1 নাম্বারটার বার্স্ট টাইম যদি 100 থাকে, সে 100 সেকেন্ড হওয়ার পরে 2 নাম্বারটার বার্স্ট টাইম আসবে, সেটা কমপ্লিট হতে হবে, 3 নাম্বারটা কমপ্লিট হতে হবে, এভাবে 1 বাই 1 কমপ্লিট হওয়ার পরে 10 নাম্বারটা পাবো। এবং এই জন্য এটাকে বলা হচ্ছে স্টারভেশন। আর এজিং বলতে আমরা বুঝাচ্ছি, ধরুন 1 নাম্বার প্রবলেমটা তার বার্স্ট টাইম 100 মিনিটও যদি থাকে বা 100 সেকেন্ডও যদি থাকে, সেখানে আমরা 10 সেকেন্ড এক্সিকিউট করার পরে তাকে আমরা পজ করে দিলাম, পজ করে দিয়ে আমরা সেকেন্ড প্রসেসে চলে গেলাম। তাইলে কি হলো, আমার যে 90 সেকেন্ড প্রথমটাতে দেয়া লাগতো সেই 90 সেকেন্ড কিন্তু আমার বেঁচে গেল, যে কারণে আমার লাস্ট যে প্রসেসটা ছিল তার কিন্তু প্রায়োরিটি বেড়ে গেল। সো এটা হচ্ছে এজিং। অর্থাৎ যতটা বেশি টাইম যাবে তত আমাদের প্রসেসের প্রায়োরিটি আমরা বাড়াতে থাকবো, আরেকটা কমপ্লিট হওয়ার জন্য আমরা অপেক্ষা করব না। সো আশা করি স্টারভেশন এবং এজিং এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন, আরো ক্লিয়ার হবেন যদি আমরা জিনিসটাকে সলভ করতে যাই। আমরা প্রথমে প্রায়োরিটি স্কেজুলিংটা নন প্রিমটিভ করি। নন প্রিমটিভের ক্ষেত্রে আমরা জানি কোনো স্লাইস হবে না। সো এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, ধরেন 5টা প্রসেস P1 P2 P3 P4 P5, 5টা প্রসেসের বার্স্ট টাইম দেওয়া আছে। প্রথমটার হচ্ছে বার্স্ট টাইম 10, P2 এর বার্স্ট টাইম 1, P3 এর বার্স্ট টাইম 2, P4 এর বার্স্ট টাইম 1, P5 এর বার্স্ট টাইম 5, এরকম 5টার বার্স্ট টাইম দেওয়া আছে। পাশাপাশি প্রায়োরিটি নামে আরেকটা কলাম দেওয়া আছে, যেখানে প্রসেস কে কার প্রায়োরিটি আগে কার প্রায়োরিটি পরে সেটাও মেনশন করা আছে। তো এই প্রেক্ষাপটে আমরা যদি একটা গ্যান্ট চার্ট ডেভেলপ করার ট্রাই করি, সেক্ষেত্রে এখানে যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি P2 এর। P2 এর প্রায়োরিটি হচ্ছে 1, P5 এর প্রায়োরিটি হচ্ছে 2, P1 এর প্রায়োরিটি হচ্ছে 3। তো আমরা এইসবে প্রায়োরিটি ওয়াইজ আগাবো। প্রথমে আমি যদি একটু অ্যানোটেশন এটা ব্যবস্থা করি, আমরা প্রথমে সুযোগ দিব হচ্ছে এই জায়গাতে P2 এর, যেহেতু P2 হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি, তাহলে 0 সেকেন্ডে যদি আমরা কাজ শুরু করি, তাহলে P2 শেষ না হওয়া পর্যন্ত, যেহেতু নন প্রিমটিভ, তাহলে P2 শেষ না হওয়া পর্যন্ত আমাদের কাজ করতে হবে। তাহলে P2 এর কাজ হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে যখন আমরা যাব 1 এ, তার মানে P2 ডান, P2 এর কোনো কাজ নাই, শেষ, P2 কমপ্লিট। দেন হচ্ছে আমরা প্রায়োরিটি দেখতে পাচ্ছি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে P5 এর। এবার আমরা জায়গা দিব P5 কে। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। প্রায়োরিটি জিনিসটা কি স্যার, মানে
প্রায়োরিটির ভ্যালুটা যত ছোট থাকবে সেটার প্রায়োরিটি তত বেশি। ইয়েস, এই যে এই জিনিসটাই এখানে বলা হয়েছে। যদি আমরা একটু আগের জায়গাতে দেখি স্লাইডে, স্মলেস্ট ইন্টিজার হাইয়েস্ট প্রায়োরিটি, 1 হলে তার প্রায়োরিটি বেশি, 2 হলে তার প্রায়োরিটি 1 থেকে কম, মানে যত স্মল ইন্টিজার থাকবে তত তার প্রায়োরিটি বেশি হবে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ওকে ফাইন। তো আমরা যেটা করতেছিলাম এই জায়গাতে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে P5, তাহলে P5 কে আমরা মানে এখন প্লেস দিব, এবং P5 এর বার্স্ট টাইম হচ্ছে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড না হওয়া পর্যন্ত P5 কমপ্লিট হবে না। তাহলে 1 এ শুরু হলো, P5 এ শেষ হবে, মানে 5 সেকেন্ড মানে হচ্ছে 6 এ যে P5 টা শেষ হবে 6 সেকেন্ডে যে, বা মিলি সেকেন্ড যেটাই ধরা হোক। এখানে কিন্তু প্রশ্নে বলা থাকবে সেকেন্ড, মিলি সেকেন্ড বলা থাকবে, খেয়াল রাখবেন। তো যেটা হচ্ছে P5 যখন কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে প্রায়োরিটি বেশি কার, সিরিয়াল অনুযায়ী হচ্ছে P1 এর। এবার আমরা হচ্ছে P1 কে জায়গা দিব। এবার P1 হচ্ছে শুরু হচ্ছে 6 সেকেন্ড থেকে, তার বার্স্ট টাইম হচ্ছে 10, অর্থাৎ 10 সেকেন্ড সময় সে টানা কাজ করবে। তাহলে আমরা 6 থেকে 10 মানে হচ্ছে 16 পর্যন্ত আমরা তাকে স্লট দিব সে কাজ করার জন্য। দেন হচ্ছে আমরা P1 যখন কমপ্লিট, প্রায়োরিটি অনুযায়ী আমরা পাচ্ছি P3 কে, তাহলে আমরা P3 কে জায়গা দিব। P3 এর বার্স্ট টাইম দেয়া আছে মাত্র 2, দ্যাট মিন্স 16 এ শুরু হবে, 18 এ শেষ হবে, 2 সেকেন্ডের কাজ। ওকে, P3 যখন P3 যখন কমপ্লিট, তখন প্রায়োরিটি হচ্ছে লাস্ট যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে P4, তাহলে আমরা P4 কে প্লেস দিব সবার শেষে। এবং সে ক্ষেত্রে P4 এর দরকার মাত্র 1 সেকেন্ড, অর্থাৎ 18 থেকে 1 সেকেন্ড মানে হচ্ছে 19 এ যে আমাদের পুরো 5টা প্রসেসই কমপ্লিট হবে। এটা ছিল প্রায়োরিটি শিডিউলিং নন প্রিমিটিভের গ্যান্ট চার্ট। এটুকু কি বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা বুঝতে? একটু কথা বললেন তাহলে বুঝবো সবাই আছেন কানেক্টেড। বুঝি নাই আসলে সাউন্ডের প্রবলেমের জন্য 100% নিতে পারতেছি না, মানে আপনি একটু পরে পরে কথাটা সাইলেন্ট হয়ে যায় আবার আসে, এরকম করতেছে স্যার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়ান, আমি একটু বলে আসি যে আধা ঘন্টার জন্য কাজটা স্টপ করে, একটু ওয়েট করেন, বলে আসি উপরে যে। আমরা যদি এখন একটু ওয়েটিং টাইমটা দেখার ট্রাই করি, সেক্ষেত্রে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে, আমরা যেহেতু প্রায়োরিটি স্কেজুলিং করতেছি নন প্রিমিটিভের ক্ষেত্রে, আমরা শুরুতে ধরে নিব সবাই 0 সেকেন্ডেই আসছে, মানে একই টাইমে সবাই আসছে। তো সেক্ষেত্রে আমরা P2 যে প্রসেসটা, এটা কিন্তু 0 সেকেন্ডে আসছিল, 0 সেকেন্ডেই তার কাজ শুরু। সো P2 এর ওয়েটিং টাইম, মানে সে কোনো অপেক্ষায় করে নাই, আসছে, আসার পরই তার কাজ শুরু। দেন হচ্ছে P1 এর ওয়েটিং টাইম, P1 আসছিল 0 সেকেন্ডে, তার কাজ শুরু হয়েছে 6 সেকেন্ডে, যে 6 সেকেন্ডে যে সে কাজ শুরু করছে, এর আগ পর্যন্ত বাকিটা সময় সে অপেক্ষায় ছিল, দ্যাট মিন্স P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6। P2 পেলাম, P3 এর ওয়েটিং টাইম হচ্ছে, সে আসছে 0 সেকেন্ডে, তার কাজ শুরু হয়েছে 16 সেকেন্ডে যে, তাহলে এই পুরো সময়টা সে অপেক্ষায় ছিল, তাহলে P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 16। তারপর P4 এর ওয়েটিং টাইম
জাস্ট ওয়েটিং টাইম বলতে কে কতক্ষণ অপেক্ষা করছে প্রসেস, নাথিং এলস। তাহলে 0 সেকেন্ডে আসছে, 18 সেকেন্ডে কাজ শুরু হয়েছে, তাহলে P4 এর ওয়েটিং টাইম হচ্ছে 18, বাকি থাকলো P5, P5 এর ওয়েটিং টাইম সে আসছে 0 সেকেন্ডে, কাজ শুরু হয়েছে তার 1 সেকেন্ডে, তাহলে P5 এর ওয়েটিং টাইম হচ্ছে 1। এবার এই পাঁচটাকে যোগ করে আপনি 5 দিয়ে ভাগ করেন, ভাগ করলে দেখবেন 8.2 আসছে, অর্থাৎ এভারেজ ওয়েটিং টাইম 8.2। এবার যদি এভারেজ ওয়েটিং টাইম বের করতে পারেন, আমি যদি আপনাকে এখন বলি টার্ন অ্যারাউন্ড টাইম বের করেন, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা আশা করি আপনারা খুব সহজে বের করতে পারবেন। দুইটা রুলস আছে, একটা হচ্ছে কমপ্লিশন টাইম দিয়ে বের করা, আর একটা হচ্ছে ওয়েটিং টাইম দিয়ে বের করা। সো আপনারা ওয়েটিং টাইম দিয়ে বের করেন, সহজ যেটা নিয়ম। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওয়েটিং টাইমের সাথে বার্স টাইমকে অ্যাড করবেন। যদি অ্যাড করেন তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম পাবেন। টার্ন অ্যারাউন্ড টাইম জিনিসটা কি, কেউ একজন কি বলতে পারবেন? মনে আছে? কেউ একজন বলবেন টার্ন অ্যারাউন্ড টাইম বলতে কি বোঝায়? ওয়েটিং টাইম প্লাস বাস টাইম। এটা তো হচ্ছে তার সূত্র, মানে কিভাবে টার্ন টাইম বের করবেন, বাট টার্ন অ্যারাউন্ড টাইম বলতে এটা কি বুঝবেন, এটা বলতে আপনি কি বুঝেন? মানে ওই প্রসেসটা স্যার কতক্ষণ পর্যন্ত চললো ওইটাই। মানে একটা প্রসেস আমাদের কিউ এর মধ্যে বা আমাদের সিপিইউ এর মধ্যে টোটাল কতক্ষণ সময় ধরে ছিল, ঠিক আছে? মানে ওয়েটিং টাইম এবং প্রসেস টাইম দুইটাকে অ্যাড করে যদি আমরা, তাহলে ওটা পেয়ে যাবো। বার্স্ট টাইমের আরেক নাম কিন্তু প্রসেস টাইম, খেয়াল রাখবেন। বার্স্ট টাইমের আরেকটা নাম হচ্ছে প্রসেস টাইম, অর্থাৎ কতক্ষণ সময় সে কাজ করলো। সো আপনি এখন যদি আমি বলি আপনাকে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত, তাহলে P1 এর বার্স্ট টাইমটা আপনি একটু দেখেন। P1 এর বার্স্ট টাইম ছিল হচ্ছে 10। আমরা যদি একটু উপরের দিকে মুভ করি, এই যে দেখেন P1 এর বার্স্ট টাইম বলা হচ্ছে 10। তাহলে P1 এর যদি বার্স্ট টাইম 10 হয়, এখানে বলা আছে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6, তাহলে 6 + 10 16 হচ্ছে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম তাহলে কত, তার বার্স্ট টাইম হচ্ছে 1 আর ওয়েটিং টাইম 0, তাহলে 0 + 1 1 হচ্ছে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম। আমি কি টার্ন অ্যারাউন্ড টাইম বুঝাতে পারছি? বের করতে পারবেন? পারবো স্যার। জামেদুল ইসলাম, আপনি কি ক্লিয়ার ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, যদি এটুকু বুঝেন, এ পর্যন্ত খুব সহজভাবে আমরা কাজগুলো করে ফেলছি। এবার এক্ষেত্রে একটা প্রবলেম হয়, যেটাকে আমরা বলতেছিলাম প্রবলেম স্টারভেশন। প্রবলেম স্টারভেশনটা তখন যদি আপনি ক্লিয়ারলি না বুঝেন, এখন আশা করি বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এমন, যদি হতো ধরেন এখানে 5টা প্রবলেমের মধ্যে P1 এর ধরেন বার্স্ট টাইম দেয়া আছে 100 মিলিসেকেন্ড, P2 এর বার্স্ট টাইম দেয়া আছে মনে করেন আরো 100, মানে অনেক বড় বড় ভ্যালু দেয়া আছে একটার বার্স্ট টাইম। এবং সেক্ষেত্রে P4 যেটার প্রায়োরিটি বলা হচ্ছে 5, এখন এই 5 নামক প্রায়োরিটি থাকায় P4 কিন্তু এক্সিকিউট হচ্ছে সবার শেষে। আমি মনে হয় শেয়ারিংটা অফ করে দিছি। আচ্ছা, P4 এর আমরা দেখতে পাচ্ছি, মানে একটু আগে যখন জ্ঞান চ্যাট করছিলাম সেখানে দেখতে পাইছিলাম যে P4 এটা সবার পরে এক্সিকিউট হচ্ছে, মানে আগের 4টা প্রসেস শেষ হওয়ার পরে P4 হচ্ছে। এখন যদি আগের সবগুলার বার্স্ট টাইম অনেক বড় বড় থাকতো, সেক্ষেত্রে আমাদের P4 এইটার এক্সিকিউট হওয়ার সম্ভাবনা কমে যেত, মানে এটা অনেক পরে যে এক্সিকিউট হচ্ছে। সেখানে 5টার বদলে যদি 100টা প্রসেস থাকে, তাহলে 100 নম্বরে যার প্রায়োরিটি আছে সে কিন্তু তার এক্সিকিউশন হওয়ার জন্য 99টা প্রসেসকে কমপ্লিট হয়ে আসার পরে তাকে এক্সিকিউট হতে হবে। তো অনেক লম্বা একটা সময় অপেক্ষায় থাকা লাগে। সো লম্বা সময় অপেক্ষা থাকায় এই লাস্টে যে প্রসেসটা থাকে তার এক্সিকিউট হওয়ার সম্ভাবনা কমে যায়, আর এই সম্ভাবনা কমে যাওয়ার ব্যাপারটা কি বলা হচ্ছে স্টারভেশন। আর এই স্টারভেশনটা হয়ে থাকে নন প্রিমটিভের ক্ষেত্রে। আর এটার সলিউশনের জন্য আমরা একটা প্রিমটিভ মানে অ্যালগরিদম অ্যাপ্লাই করব, এবং যে সলিউশনটাকে বলা হচ্ছে এজিং। আর এজিং এর কাজ হচ্ছে যত আপনার সময় যাবে তত আপনার প্রসেসের প্রায়োরিটি বাড়বে। এখন কিভাবে বাড়াবো সেটা যদি আমরা একটু দেখি, আমরা আসি হচ্ছে প্রায়োরিটি স্কেজুলিং এর প্রিমটিভ পর্যায়ে। প্রিমটিভের ক্ষেত্রে আপনি রাউন্ড রবিন নামে একটা অ্যালগরিদম আছে যার সাহায্যে কাজটা করা হয়। এক্ষেত্রে আপনি খুব সহজ ভাষায় একটা টার্ম মনে রাখবেন, কোয়ান্টাম, টাইম কোয়ান্টাম বা টাইম স্লাইস। অর্থাৎ এখানে আপনাকে একটা সিপিইউ যদি 100 সেকেন্ড কাজ করে থাকে, তাহলে এই 100 সেকেন্ড সিপিইউটাকে বিভিন্ন টাইমে ভাগ করা হয়। আপনি ধরুন ফর এক্সাম্পল টাইম কোয়ান্টাম বলা হলো 4,
তাহলে আপনার 100 সেকেন্ড যদি পুরো সিপিইউ কাজ করে, তাহলে এই সিপিইউটাকে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে 25টা স্লাইস পাবেন। ব্যাপারটা হচ্ছে এবার 1 বাই 1 প্রসেস আসবে, একটা প্রসেস সর্বোচ্চ একটা স্লাইস পাবে, যদি অন্য প্রসেস না থাকে তাহলে সে কাজ করবে, বাট প্রতি স্লাইস কাজ করার পরে সে ইন্টারাপ্ট হবে, মানে তাকে পজ করা হবে, পজ করা দেখা হবে আর কোনো প্রসেস আছে কিনা। যদি অন্য কোনো প্রসেস থাকে তাহলে পরের স্লাইস আরেকজন প্রসেস পাবে, ওই টাইমে বাকিটা অপেক্ষায় থাকবে। আমি জিনিসটাকে আরো সহজ করে বুঝাই। ধরেন এখানে আপনাকে আমি এটা সলভই করে দিই, তারপর আমি এখানে কিছু জিনিস টার্ম আছে সেগুলো আমি ব্যাখ্যা করতেছি। আপনার হচ্ছে 0 সেকেন্ডে আপনি কাজ শুরু করবেন, আপনাকে বলা হচ্ছে P1 নামক একটা প্রসেস যার বার্স্ট টাইম 24, P2 এর বার্স্ট টাইম 3, P3 এর বার্স্ট টাইম 3 আপনাকে বলা হলো, এবং একই সাথে বলা হলো আপনার টাইম স্লাইস হচ্ছে 4 বা টাইম কোয়ান্টাম হচ্ছে 4, অর্থাৎ সর্বোচ্চ আপনি 4 সেকেন্ড কাজ করাতে পারবেন একটা প্রসেসকে এট এ টাইম। এবার আমরা শুরুতে P1 কে শুরু করলাম, কাজ করবে কত সেকেন্ড? 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 0 থেকে 4, এই 4 সেকেন্ড কাজ করলো কে? P1। P1 4 সেকেন্ড কাজ করার কারণে P1 এর বাকি আছে আর মাত্র 20, মানে 4 সেকেন্ডের কাজ করে ফেললাম, 20 সেকেন্ডের কাজ এখনো বাকি। এই অবস্থায় আমরা পরের স্লাইসে আসলাম, পরের স্লাইস মানে কি? আরো 4 সেকেন্ড। এখন কথা হচ্ছে পরের স্লাইস এবার জায়গা পাবে পরের প্রসেসটা P2। এখন P2 তার কাজই হচ্ছে 3 সেকেন্ডের, আর আমার স্লাইসের দৈর্ঘ্য হচ্ছে 4 সেকেন্ড, তার মানে সর্বোচ্চ 4 বলছি। তাহলে আমরা 3 সেকেন্ড পর্যন্ত কাজ করার পর দেখতে পাচ্ছি আমার পরের প্রসেস ডান। তাইলে আমরা 8-এ না যে 7-ই আমরা বলে দিচ্ছি যে আমাদের P2 যেটা ছিল সেটা ডান। খেয়াল করবেন আপনাকে কিন্তু সর্বোচ্চ 4-এর বেশি নিতে পারবেন না, কিন্তু প্রসেস যদি কম থাকে কম সময় শেষ করে ফেলবেন। তাহলে P2 শেষ। এবার 7 থেকে আমরা সর্বোচ্চ 4 সেকেন্ডের একটা সময় পাবো, একটা টাইম পাবো। তাহলে 4 সেকেন্ড, তাহলে 7 থেকে 11-এ যাওয়ার কথা, কিন্তু পরের যে প্রসেসটা জায়গা পাবে সেই প্রসেস হচ্ছে 3 সেকেন্ডের দরকার, তাহলে সে 3 সেকেন্ড কাজ করবে, অর্থাৎ 10 সেকেন্ড যখন হবে তখন আমরা P3টাও কমপ্লিট করে ফেলবো। ইন দ্য মিন টাইম কিন্তু এই যে P1 যেটা, এটা কিন্তু কিউ এর মধ্যে অপেক্ষায় ছিল, P1 যেটা এটা আমাদের কিউ এর মধ্যে অপেক্ষায় আছে। তাহলে এবার আমরা যেটা করব, P2 শেষ, P3 শেষ, পরের যে টাইম স্লাইস আরো 4 সেকেন্ড, আরো 4 সেকেন্ড মানে কি 14 পর্যন্ত, 14। তাহলে 14 পর্যন্ত আবার আমরা P1 কে জায়গা দিব, তাহলে P1 কে জায়গা দেওয়ায় P1 এর বাকি থাকলো 16। স্যার এখন তো আর শুধু একটাই রয়েছে, এখন ভাগ করা লাগবে না একসাথে দিয়ে দিলে আপনাকে তো হয়? টাইম স্লাইস অনুযায়ী আগাতে হবে, যেমন এই যে টাইম স্লাইস শেষ 14 সেকেন্ড শেষ, এবার হচ্ছে সে আবার দেখবে আর কোনো প্রসেস আছে কিনা, যদি না থাকে সে আরো 4 সেকেন্ড নিবে, তাহলে সে আরো 4 সেকেন্ড নিল, যেহেতু আর কেউ নাই তাই আরো 4 সেকেন্ড হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত, তাহলে এর বাকি থাকলো 12। সো এরপর সে আবার অপেক্ষা করে দেখলো আর কোনো প্রসেস বাকি আছে কিনা, যেহেতু আর কোনো প্রসেস নাই তাহলে সে আরো 4 সেকেন্ড নিতে পারবে। তো এইভাবে আলটিমেটলি সে বাকি সেকেন্ডগুলো নিবে। তাহলে কিভাবে নিবে? ধরেন এখানে আবার P1 হবে, যেহেতু আর কোনো প্রসেস নাই তাহলে এটাও P1, তাহলে এখানে আসবে হচ্ছে 22 যদি আসে তাহলে 12 থেকে হয়ে যাবে 8 সেকেন্ডের কাজ টানা করে ফেলবে, তাহলে এখানে হচ্ছে 4 সেকেন্ড করলে 26, পরের 4 সেকেন্ড হচ্ছে 30, অর্থাৎ 30 সেকেন্ডে যে আমাদের P1 এর কাজ শেষ হবে। আমি কি রাউন্ড রবিনের এটুকু বুঝাতে পারছি? গ্যান চার্টটা, টাইম স্লাইসের ব্যাপার বা টাইম কোয়ান্টামের ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। এখানে কি স্যার এই যে P1 যেটা আছে স্যার, ইয়েস, হ্যাঁ বলেন। 0 থেকে শুরু করলাম স্যার 4 পর্যন্ত, হ্যাঁ শুরু করার পরে স্যার এখানে কি একসাথে P1টা শেষ করে হলে হবে না? আচ্ছা, এজন্য এটার নাম হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ মানে হচ্ছে সেখানে টাইম স্লাইস বা টাইমের একটা ব্যাপার আসবে। আমরা যখন আগের প্রসেসটা করছি, আমরা একটু আগে যেটা করছিলাম প্রায়োরিটি শিডিউলিং নন প্রিমিটিভ, সেখানে কিন্তু আমরা যে প্রসেসের কাজ শুরু করছি সেই প্রসেসকে আমরা কমপ্লিট না করা পর্যন্ত অন্য প্রসেসকে জায়গা দেইনি। সো এজন্য ওইটার নাম ছিল নন প্রিমিটিভ, ওইটা ছিল প্রায়োরিটি শিডিউলিং এর নন প্রিমিটিভ পর্যায়ে। এখন আমরা প্রায়োরিটি শিডিউলিং এর প্রিমিটিভ কাজটা করতেছি, আর প্রিমিটিভ এর ক্ষেত্রে এই যে টাইম স্লাইসটা আসবে। রাউন্ড রবিনের নিয়মই হচ্ছে আপনার একটা টাইম কোয়ান্টাম থাকবে, এই পরিমাণ কাজ করার পরে আপনি অন্য প্রসেসে যাবেন। এবং এতে সুবিধা হচ্ছে কি দেখেন, P1, P2, P3, ধরেন P3 এর প্রায়োরিটি প্রথমে 3 ছিল, তাহলে P1 4 সেকেন্ড করার পরই কিন্তু দেখেন P3 এর প্রায়োরিটি বেড়ে গেল, সে তখন সেকেন্ড প্রায়োরিটি চলে আসছে কারণ তখন P2 চলতেছে। দ্যাট মিনস
এই কাজটা করায় আমাদের যত সময় যাচ্ছে তত প্রসেসগুলার প্রায়োরিটি বাড়তেছে, এবং এটা কি বলা হচ্ছে এজিং। আমরা একটু আগে যে স্টারভেশন এবং এজিং দেখে আসছিলাম, আশা করি সেটুকু এখন ক্লিয়ার। এই যে এজিং এর ক্ষেত্রে আমরা বলছিলাম যে as time progress increase the priority of process, যত সময় বাড়বে তত প্রসেসের প্রায়োরিটিও বাড়বে, যেটা আমরা এখানে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখতে পাচ্ছি। কারো কোনো আর প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার এখানে তো আমরা সিরিয়াল বাই সবগুলো যাবে না স্যার, P1 P2 P3 এরকম হ্যাঁ P1 P2 এখানে যে, হ্যাঁ আমরা এখানে ধরে নিছি যে P1 এর প্রায়োরিটি বেশি, P2 এর আগে আসবে না এরকম। আচ্ছা এখানে দেখেন একটা কথা, যদি এখানে P2 এর আগে আসবে না, না, যদি এখানে বলা থাকতো প্রায়োরিটি, যেহেতু আমরা এই জায়গাতে একটা কলাম আমরা বাদ দিয়েছি, যদি এখানে কলাম এড করা থাকতো তাহলে যার প্রায়োরিটি বেশি তাকে আগে আমরা আগে তাকে জায়গা দিতাম। ফর এক্সাম্পল আমি আরেকটা প্রবলেম আপনাকে সলভ করে দিই, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন এই প্রবলেমটা, এটা তো আমরা করছি নন প্রিমিটিভ দিয়ে, এখন আমরা রাউন্ড রবিন দিয়ে করব, এই সেম প্রবলেম সলভ করব। একটু খেয়াল করেন। তো সেক্ষেত্রে আমি একটা গ্যান চার্ট নেই, ধরেন আমরা এখানেই গ্যান চার্টটা নিলাম। ওকে, দেখা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তো প্রথমে আমরা 0 সেকেন্ডে কাজ শুরু করলাম। অনেক সময় প্রশ্নে আপনার বলে দিবে যে কত সেকেন্ড থেকে কাজ শুরু হচ্ছে, বা অ্যারাইভাল টাইম দেয়া থাকবে, সেখানে আপনি খেয়াল করবেন প্রথম প্রসেসের অ্যারাইভাল টাইম কত। ফার্স্ট প্রসেস যে অ্যারাইভাল টাইমে কাজ শুরু করবে সেখান থেকে আপনি আসলে গ্যান চার্টে নিয়ে আসবেন। আচ্ছা, তো আমরা 0 সেকেন্ডে পেলাম। এক্ষেত্রে আমাদের যেহেতু রাউন্ড রবিন করতেছি, রাউন্ড রবিনের ক্ষেত্রে একটা টার্ম মাস্ট দরকার, যাকে বলা হচ্ছে টাইম স্লাইস বা টাইম কোয়ান্টাম। চ্যাট বক্সে কেউ একজন কিছু বলছেন, প্রিমিটিভ আর নন প্রিমিটিভ এর 100% ক্লিয়ার হইতে পারছি না, বাট চ্যাট মানে চার্টটা বুঝতে পারছেন উনি। আচ্ছা ওকে ফাইন, আমরা একটু বুঝাই দিচ্ছি প্রিমিটিভ আর নন প্রিমিটিভটা। সো রাউন্ড রবিনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে টাইম কোয়ান্টাম। সো আমরা এখানে বলে দিলাম, ফর এক্সাম্পল টাইম কোয়ান্টাম ধরেন আমরা বললাম হচ্ছে 2 ধরলাম, 2 ধরলে অনেক সময় লাগবে, 3 ধরলাম ফর এক্সাম্পল। টাইম কোয়ান্টাম 3, অর্থাৎ আমার স্লাইস 3 করে আগাবে সর্বোচ্চ। তাহলে আমরা প্রথমে প্রসেস কোনটা শুরু করব? প্রায়োরিটি অনুযায়ী সর্বপ্রথম কাজ শুরু হবে P2 এর। তাহলে আমরা P2 এর কাজ শুরু করলাম। P2 এর কাজ সর্বোচ্চ আমরা 3 সেকেন্ড করতে পারবো, কিন্তু সে তো 1 সেকেন্ড করার পর তার কাজ আর বাকি, মানে তার তো কাজই শেষ হয়ে যাবে। তাহলে কি আমার 3 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করার দরকার আছে? দরকার নাই। আমরা 1 সেকেন্ডে যে আমরা বলে দিব যে P2 শেষ। এবার প্রায়োরিটি অনুযায়ী P5 এর কাজ শুরু করা উচিত। তাহলে আমরা P5 এর কাজ শুরু করলাম। আমরা এট এ টাইম সর্বোচ্চ 3 সেকেন্ডের কাজ করতে পারি, যেটা টাইম স্লাইস বলে দিচ্ছে। তাইলে আমরা এখানে 3 সেকেন্ড পর্যন্ত কাজ করলাম। তাহলে 3 সেকেন্ড P5 এর যদি কাজ করি, P5 কাজ করতে চায় পুরো 5 সেকেন্ডের, আমরা 3 সেকেন্ডের কাজ করলাম, তাইলে P5 এর বাকি থাকলো কত? আরো 2 সেকেন্ড বাকি আছে। এই বাকি থাকা অবস্থায় আমরা P5 কে একটা কিউ এর মধ্যে দিয়ে দিলাম। P5 হচ্ছে কিউ এর মধ্যে আছে। ওকে, P5 কিন্তু এখনো শেষ হয় নাই, P2 কিন্তু কমপ্লিট। এবার প্রায়োরিটি অনুযায়ী আমরা পাবো হচ্ছে P1 কে। তাহলে খেয়াল করেন, প্রায়োরিটি যদি আমরা এখন P1 কে জায়গা দেই, তাহলে P1 তার বার্স্ট টাইম 10 দেয়া আছে, আমরা পুরো 10 সেকেন্ডের কাজ করতে পারবো না, আমরা সর্বোচ্চ 3 সেকেন্ড। তাহলে আমরা আরো 3 সেকেন্ডের কাজ করলাম। তাহলে এটা ছিল 1 থেকে 4 এ, তাহলে এখন হবে 7, 3 সেকেন্ড কাজ করলাম। তাহলে 3 সেকেন্ড কাজ করা P1 এর বার্স্ট টাইম ছিল 10, তাহলে এখন বার্স্ট টাইম হয়ে যাবে 10 থেকে 3 বাদ দিলে আমরা 7 বাকি থাকে, অর্থাৎ এইটার বাকি আছে এখনো 7 সেকেন্ড বাকি আছে, এবং এটাও আমাদের কিউ এ চলে আসলো। আর আমরা কিউ এর ক্ষেত্রে জানি ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা প্রথমে আসবে সেটা আগে বের হবে। তাহলে P5 আগে আসছে, তারপরে P1 আসছে। দেন আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি P3 এর কাজ হবে, তাহলে আমরা P3 কে জায়গা দিলাম। ওকে, সো যদি P3 কে আমরা জায়গা দিই, P3 সর্বোচ্চ 3 সেকেন্ড চলতে পারবে, কিন্তু P3 2 সেকেন্ড কাজ করার পর তার কাজই শেষ হয়ে যায়, তাহলে তো আমার আর 3 সেকেন্ড লাগতেছে না, হাইয়েস্ট 3 সেকেন্ড ছিল। তাহলে আমরা 3 সেকেন্ডের মধ্যেই তার কাজটা কমপ্লিট করে ফেলছি। তাহলে 9 এ যে P3 কমপ্লিট, তাহলে P3 আর আমাদের কিউ এ যাবে না, এটা কাজ শুরু করছে 3 সেকেন্ডেই কাজ শেষ হয়ে গেছে। তাহলে P3 ডান, আমাদের কিন্তু P2 ডান হয়ে গেছিল।
এবার সিকোয়েন্স আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা 5 নম্বরে যে আছে সেটা হচ্ছে এখন এক্সিকিউট হবে, তাহলে 5 নম্বরে এক্সিকিউট হবে P4। তাহলে আমরা এখন প্রায়োরিটি অনুযায়ী P4 কে আমরা প্লেস করব। এখন P4 কে যদি প্লেস করি, P4 সর্বোচ্চ 3 সেকেন্ড কাজ করার কথা, কিন্তু সে তো কাজ করতে চায় মাত্র 1 সেকেন্ড, তাহলে তার 1 সেকেন্ডেই তার কাজ শেষ। তাহলে P4 10 সেকেন্ডে এসে P4 এর কাজ শেষ, তাহলে P4 ও ডান। এবার আমরা কি করব, এবার আমরা দেখব কিউ এর মধ্যে এখনো কে বাকি আছে। আমরা কিন্তু 5টা প্রসেসকেই টাইম স্লাইস অনুযায়ী জায়গা দিয়ে দিয়েছি 1 বাই 1। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কিউ এর মধ্যে শুরুতে ছিল P5, তাহলে এখন আমরা P5 কে জায়গা দিব। এখন P5 কে কতক্ষণ পর্যন্ত জায়গা দিব, 3 সেকেন্ড হাইয়েস্ট, কিন্তু তার বাকি আছে মাত্র 2, তাহলে 2 সেকেন্ডে সে কাজ শেষ, বাকি কাজটুকু সে 2 সেকেন্ডে করে ফেলবে, তাহলে 12 এ আসলে তার কাজ শেষ, তাহলে P5 ডান। যদি P5 ডান না হতো তাহলে আমরা এটাকে কিন্তু ওই যে কিউ এর লাস্টে নিয়ে আসতাম, খেয়াল করবেন। এবার হচ্ছে আমরা যাচ্ছি P1 এ কিউ অনুযায়ী, তাহলে আমরা P1 কে স্লট জায়গা দিলাম। P1 কতক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে, 3 সেকেন্ড হাইয়েস্ট, সে করতে চায় 7 সেকেন্ড, তাহলে আমরা 3 সেকেন্ড পর্যন্ত তাকে জায়গা দিলাম, তাহলে 15 পর্যন্ত সে কাজ করলো। 15 পর্যন্ত কাজ করায় তার বাকি আছে আরো 4 সেকেন্ড, তাহলে কিউ এর মধ্যে এটা বের হয়ে আবার নতুন করে কিউ এর মধ্যে P1 এ প্রবেশ করতেছে। এবার কিউ এর মধ্যে শুরু থেকে আছে P1 ই আছে, যেহেতু P5 বের হয়ে গেছে, P1 একবার বের হয়ে গেছে, আবার P1 আসছে, তাহলে আমরা আবার P1 কে জায়গা দিলাম। আর যেহেতু কেউ নাই আমার কিউ এর মধ্যে, তাহলে এবার যদি P1 কে জায়গা দেই, তাহলে P1 এর 4 সেকেন্ড কাজ বাকি আছে, তাহলে আমরা আরো 3 সেকেন্ড সর্বোচ্চ করতে পারি, তাহলে 18 পর্যন্ত সে কাজ করলো। কাজ করার পরে এই কিউ থেকে বের হয়ে সে আবার নতুন করে কিউ প্রবেশ করলো। এখন কিউ এর মধ্যে 4 গেলে 3 গেলে 1 বাকি থাকে, এখন কিউ এর মধ্যে আসেই P1 কে জায়গা দিলাম, সর্বোচ্চ 3 সেকেন্ড কাজ করতে পারার কথা, তার দরকার মাত্র 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড কাজ করলো, অর্থাৎ 19 এ যে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে রাউন্ড রবিনের সাহায্যে টাইম স্লাইস অনুযায়ী আমাদের প্রসেসগুলোকে জায়গা দেওয়া। এতে সুবিধা হয়েছে কি দেখেন, আমাদের যেখানে প্রায়োরিটি P4 এর 5 ছিল, অর্থাৎ সবার শেষে এক্সিকিউট হওয়ার কথা ছিল, সে কিন্তু সময়ের প্রেক্ষাপটে তার কিন্তু প্রায়োরিটি বাড়ছে, যে কারণে দেখেন P4 যেটা সবার শেষে শুরু করার কথা, সেই P4 কিন্তু অনেক আগেই P5 P1 এর আগেই কিন্তু সে কাজ কমপ্লিট করে ফেলছে, তাকে আমরা জায়গা দিতে পারছি। অর্থাৎ এটা কি বলা হচ্ছে এজিং, যেটা স্টারভেশন প্রবলেমের সলিউশন। আমি কি রাউন্ড রবিনের গ্যান্ট চার্ট বোঝাতে পারছি এবং স্টারভেশন এজিং জিনিসটা বোঝাতে পারছি? কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা, এখানে কি স্যার ওয়েটিং টাইম বার করতে বলবে যদি P1 এর? আমরা ওয়েটিং টাইমে আসতেছি, একটু ওয়েট করুন, ওয়েটিং টাইমে আসি, আমি একটু আগে শেষ করে ফেলি। ওয়েটিং টাইম, হ্যাঁ আমরা ওয়েটিং টাইম বের করব, টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, এগুলো বের করব এখন থেকে। এটুকু পর্যন্ত স্টারভেশন, এজিং, প্রিমিটিভ, নন প্রিমিটিভ, গ্যান্ট চার্ট, এই জায়গাগুলো বুঝেন নাই, কনফিউশন আছে, এরকম কেউ যদি থাকেন হ্যান্ড রেজ করতে পারেন, আর যদি না থাকে আমি যে কাউকে প্রশ্ন করতে পারি। যদি কারো কোনো কনফিউশন না থাকে যে কাউকে প্রশ্ন করবো, আমাকে বুঝাবেন। তার মানে কেউ হ্যান্ড রেজ করেন নাই, অর্থাৎ সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একজন পাওয়া গেছে, স্যার ওই বুঝেন নাই। আচ্ছা নন প্রিমিটিভটা যদি স্যার আবার হালকা করে একটু বলে দেবেন। আচ্ছা, নন প্রিমিটিভ এর ব্যাপারটা বলবো। নন প্রিমিটিভ মানে কিছুই না, আমরা যেমন এই জায়গাতে এটাকে বলতেছি প্রিমিটিভ। এখানে আমরা কি করছি, এখানে দেখেন একটা প্রসেস আসার পরে সেই প্রসেসটাকে ইন্টারাপ্ট করে আমরা আরেকটা প্রসেসকে জায়গা দিচ্ছি। ইন্টারাপ্ট বলতে কি বোঝাচ্ছি, যেমন P5 কিন্তু আমরা একসাথে 5 সেকেন্ড পুরো কাজ কমপ্লিট করি নাই, পুরোটা না করে 3 সেকেন্ড কাজ করে বাকিটুকু কিউ এর মধ্যে রেখে দিয়েছিলাম যে তুমি পরে বাকি কাজ করবে, তাকে আমরা অপেক্ষা রেখে দিছি, অর্ধেক কাজ করে অর্ধেক রেখে দিছি। এই যে অনেক কাজ করা মানে একটা কাজকে ইন্টারাপ্ট করা সময়ের প্রেক্ষাপটে, সেটাকে বা টাইম বেসিসে ভাগ করা, এটাকে বলা হচ্ছে প্রিমিটিভ। আর নন প্রিমিটিভ হচ্ছে যে আমরা কোনো একটা প্রসেসের কাজ শুরু করলে সেটাকে আমরা ইন্টারাপ্ট করব না, প্রসেস শুরু হয়েছে সেটা শেষ হবে, শেষ না হওয়া পর্যন্ত আমরা তাকে বাধা দিব না। যেটা আমরা এসডিএফ এর ক্ষেত্রে করছি, এফসিএফএস এর ক্ষেত্রে করছি, তাকে আমরা বাধা দিই নাই। বা আমরা একটু আগে যেটা দেখলাম প্রায়োরিটি শিডিউলিং এর প্রথম যে গ্যান্ট দেখাইছিলাম, সেখানে যাকে আগে কাজ করেছি তাকে শেষ করছি, ওইটা হচ্ছে নন প্রিমিটিভ। আর এই মাত্র যেটা করলাম রাউন্ড রবিন দিয়ে, সেটা হচ্ছে প্রিমিটিভ, কারণ এখানে টাইম স্লাইস আছে এবং তার প্রেক্ষাপটে আমরা প্রসেসকে ডিভাইড করতেছি। এবার কি বুঝাতে পারছি প্রিমিটিভ নন প্রিমিটিভ? মৃদুল, আপনি বুঝতে পারছেন এখন? জি স্যার।
আচ্ছা, দ্যাটস গুড। আরেকজন এটা নিয়ে প্রশ্ন করছিলেন, আমি ওনার কাছে জিজ্ঞেস করে নেই। ফজলে রাব্বি, আপনিও কি ক্লিয়ার প্রিমটিভ নন প্রিমটিভ এর ব্যাপারটা, নাকি এখনো কনফিউজ? জি জি স্যার, একটু কনফিউশন স্যার। প্রিন্টিভে নো ইন্টারাপশন আর নন প্রিন্টিভে ইন্টারাপশন হয়। প্রিমটিভে ইন্টারাপশন, নন প্রিমটিভে নো ইন্টারাপশন। আচ্ছা নন প্রিমটিভ সহজে মনে রাখবেন, নন প্রিমটিভ নো ইন্টারাপশন, প্রিমটিভ ইন্টারাপশন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটাকে আর একটু গুছায় পড়লে পরে একটা স্লাইডগুলো পড়বেন, মানে পিডিএফটা পড়বেন, আর একটু মানে গুছানো আপনি আনসার পেয়ে যাবেন, তো ভিডিওটা দেখেন পরে গুছানোটা পেয়ে যাবেন। আচ্ছা, তানুশ্রী দাস, আপনার কনফিউশন কোন জায়গায় একটু যদি আমাদেরকে বলেন। স্যার গ্যাং চার্ট বোঝানোর পরে P4 P5 মানে একটা বললেন যে এজিং পার্টিতে আগে মানে কাজ হইছে, ওই জায়গাটা একটু মানে পেঁচানো লাগছে, বুঝতে প্রবলেম হইতেছে। ওকে, ঠিক আছে। আপনি গ্যান চার্ট তো বুঝতে পারছেন? জি স্যার, ওটা বুঝছি। আপনার প্রবলেম হচ্ছে স্টারভেশন এবং এজিং এর ক্ষেত্রে, তাই তো? মানে এখানে P4 P5 এর কাজটা আগে হইছে, মানে এই তো গ্যাং চার্টটা বুঝছি, কিন্তু এই অনুযায়ী কিভাবে মানে ওই লাইনগুলো বুঝছেন তারপর পেঁচানো লাগছে। আচ্ছা, এক্ষেত্রে আমি আপনাকে সহজ হবে যদি আমরা এখানে আরেকটা চার্ট আঁকি, যেটা আমরা প্রথমে আঁকছিলাম, মানে এই যেটা সলভ করছি এখানে আমি যেটা ড্র করছি গ্যান চার্ট, এটা হচ্ছে রাউন্ড রবিনের গ্যান চার্ট, অর্থাৎ এটা প্রিমটিভ, নন প্রিমটিভ না, এটা প্রিমটিভ এর কাজ করছি আমরা এই গ্যান চার্ট দ্বারা। আমি যদি এই চার্টে নন প্রিমটিভ এরটা ডেভেলপ করি সেম প্রবলেম থেকে, তাহলে দেখেন কি রকম হবে, যেটা আমরা একটু আগে সলভ করছিলাম ওইটাই হবে আর কি। আমি একটু মুছে দিলাম। এখানে আমরা কি করছিলাম, প্রথম যে জ্ঞান চার্ট ছিল, আমরা প্রথমে যার প্রায়োরিটি 1, তাহলে 1 প্রায়োরিটি হচ্ছে কার, P2, আমরা P2 কে কাজ করাইছিলাম। P2 কে কাজ কতক্ষণ পর্যন্ত করাইছি, P2 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড 0 থেকে 1 পর্যন্ত P2 এর কাজ। তারপরে আমরা দেখছি প্রায়োরিটি কার বেশি, 2 নম্বরের প্রায়োরিটি হচ্ছে P5, আমরা P5 কে জায়গা দিছি। এখন P5 এর বার্স্ট টাইম কত, বার্স্ট টাইম হচ্ছে 5, আমরা পুরো 5 সেকেন্ড আগাইছি, তাই কিন্তু আমরা কোনো বাধা দিই নাই, পুরো 5 সেকেন্ড সে টানা কাজ করছে, কাজ করা শেষ, P5 শেষ। এরপর কিন্তু আমরা সিরিয়াল অনুযায়ী মানে প্রায়োরিটি অনুযায়ী এবার হচ্ছে 3 নাম্বার প্রায়োরিটি হচ্ছে P1 এর, এবার হচ্ছে আমরা P1 শুরু করছিলাম এবং P1 কে আমরা কোনো বাধা দেই নাই, বলছি তোমার কতক্ষণ কাজ করার তুমি কাজ করো, সে বলছে আমার 10 সেকেন্ড কাজ করা দরকার, আমরা P1 কে বলছি টানা 10 সেকেন্ড কাজ করো, কোনো সমস্যা নাই, কেউ বাধা দেয় নাই। তাহলে P1 10 সেকেন্ড পর্যন্ত কাজ করে, তার কাজ শেষ, 16 সেকেন্ডে যে তার কাজ শেষ। তারপরে আমরা প্রায়োরিটি অনুযায়ী পাইছি 4 এ পাইছি আমরা হচ্ছে P3 কে, আমরা P3 কে জায়গা দিলাম, বললাম এবার তোমার বলা, তোমার যতক্ষণ মন চায় কাজ শেষ করো। সে বলছে আমার 2 সেকেন্ডের কাজ দরকার, ওকে 2 সেকেন্ড সে কাজ করলো, 18 এ তার কাজ শেষ, তাহলে P3 ডান। দেন হচ্ছে আসছে আমাদের P4, P4 কে আমরা এবার প্লেস দিলাম, P4 কে বললাম তুমি ইচ্ছা মতো কাজ করো, সে বললো আমার 1 সেকেন্ডেই কাজ দরকার, 1 সেকেন্ডের সময়, আমরা তাকে 1 সেকেন্ড সময় দিলাম, সে তার কাজটা কমপ্লিট করলো এবং P4 ও ডান হলো। এটা হচ্ছে নন প্রিমটিভ, যখন কাজ শুরু করছে কেউ তাকে ইন্টারাপ্ট করে নাই। এবং এই জায়গার ক্ষেত্রে প্রবলেমটা কি দেখেন, এই যে P4 প্রসেসটা, এটা কিন্তু কাজ করার জন্য মাত্র 1 সেকেন্ড দরকার, এই একটা সেকেন্ড কাজ করার জন্য তাকে কিন্তু আমরা 18টা সেকেন্ড অপেক্ষায় রাখাইছি, মানে P4 এর ওয়েটিং টাইম কত, 18 হচ্ছে, অর্থাৎ সে 0 সেকেন্ডে আসছিল, 1 সেকেন্ডের একটা কাজ করার জন্য সে লম্বা একটা সময় অপেক্ষায় ছিল। এখন যদি এখানে 5টা প্রসেস না হয়, মনে করেন 100টা প্রসেস হতো, এবং এই 1 সেকেন্ডের যে কাজটা P4, এই P4 এর প্রায়োরিটি যদি 100 থাকতো, তার মানে তার আগে যে 99টা প্রসেস ছিল, সেই 99টা প্রসেস শেষ হওয়ার পরে আমরা তাকে জায়গা দিতাম। ব্যাপারটা কি এমন নয় তানুশ্রী? জি স্যার। আচ্ছা, এই যে একটা প্রসেস অনেক লম্বা সময় তাকে অপেক্ষা রাখতেছি প্রায়োরিটি এর কারণে, এই অপেক্ষায় থাকায় যেটা হয় যে অনেক সময় লো প্রায়োরিটির প্রোগ্রামের এক্সিকিউট হওয়ার সম্ভাবনা কমে যায়, বা অনেক সময় এক্সিকিউট হয়ই না, এর আগে মনে করেন সিপিইউ এর কাজ শেষ বা সিপিইউ এর যে টাইম ছিল সেটা শেষ, অথবা অনেক পরে যে তাকে এক্সিকিউট হতে হয়। এই যে একটা লো প্রায়োরিটির যে প্রসেসকে লম্বা সময় অপেক্ষায় থাকতে হয় বা এক্সিকিউট হওয়ার সম্ভাবনা কমে যায়, এটাকে বলা হচ্ছে স্টারভেশন। আর এই স্টারভেশন প্রবলেমের সলিউশনের ক্ষেত্রে আমরা নিয়ে আসছি এই যে রাউন্ড রবিন বা প্রিমটিভ প্রায়োরিটি স্কেজুলিং। সে বলে দিচ্ছে যে যত সময় যাবে, টাইম যত ইনক্রিজ হবে, ওই প্রসেসের প্রায়োরিটি তত বাড়বে। কি রকম, যেমন 3 সেকেন্ডের একটা টাইম আমরা বলে দিছি রাউন্ড রবিনের ক্ষেত্রে, 3 সেকেন্ড পার হওয়ার পরেই এর প্রায়োরিটি ছিল, P4 এর প্রায়োরিটি ছিল 4, 3 সেকেন্ড পার হওয়ার পরে কিন্তু তার প্রায়োরিটি ইনক্রিজ হলো, 4 থেকে কিন্তু সে 3 তে চলে আসছে, কারণ কিন্তু P2
চলে গেছে কিউতে, আমাদের পরেরটা চলে, যেমন P5 এর স্লট চলে আসছে, তারপরে P1 এর স্লট আসবে, তাহলে যত সময় যাচ্ছে তত কিন্তু P4 এর প্রায়োরিটি বাড়তেছে, এবং এই বাড়ার কারণে তার ওয়েটিং টাইম আগেরটায় যেখানে ছিল 18 সেকেন্ড অপেক্ষা করা লাগতো, এইখানে দেখেন সে 9 সেকেন্ড অপেক্ষা করার পরই কাজ করে ফেলতে পারতেছে, এবং এটাকেই বলা হচ্ছে এজিং। এবার কি আপনি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর যদি কনফিউশন থাকে ভিডিওটা একবার পরে আবার শুরু থেকে দেখেন, আশা করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ জিনিসটা কয়েকবার রিপিট করা হয়েছে। আশা করি আর কারো কোনো কনফিউশন নেই। আজান হচ্ছে, রেকর্ডটা একটু পজ। আচ্ছা, সো আমাদের গেন চার্ট ক্লিয়ার হলো, স্টারভেশন, এজিং সব ক্লিয়ার। এবার যদি আমি এই রাউন্ড রবিনের এই গেন চার্ট থেকে আপনাদেরকে ওয়েটিং টাইম বের করতে বলি, আপনারা কি বের করতে পারবেন? আমি একটা ফাঁকা জায়গায় নিয়ে যাই যাতে আপনারা লেখাটা বুঝেন। এটা কি বের করতে পারেন ওয়েটিং টাইম? একটু আমাকে চ্যাট বক্সে ওয়েটিং টাইমটা একটু বলেন তো, যে P1, P2, P3, P4, P5 এগুলোর ওয়েটিং টাইম কোনটার কত হবে, দিয়ে একটু চেষ্টা করেন, চ্যাট বক্সে আমাকে একটু রেসপন্স দেন। আচ্ছা, ওয়েটিং টাইম মানে কি? ওয়েটিং টাইম মানে একটা প্রসেস কতক্ষণ অপেক্ষায় ছিল। সো ফার্স্টে আসি P1 এর ক্ষেত্রে। P1 সে কিন্তু আসছে 0 সেকেন্ডে, আমরা জানি সবাই 0 সেকেন্ডেই আসছে। এখন P1 যখন 0 সেকেন্ডে আসছে, আপনি চিন্তা করেন P1 শুরু হয়েছে কোথায়? 4-এ। আচ্ছা, তাইলে এইখানে আপনি পেলেন 4 সেকেন্ড সে অপেক্ষায় ছিল। খেয়াল করেন এই জায়গাতে P1 0-তে আসছে, এই 4 সেকেন্ডের আগ পর্যন্ত P1 কে আমরা কাজ করাই নাই, তাহলে P1 4 সেকেন্ড পর্যন্ত অপেক্ষায় ছিল। তারপর সে কি করছে? 3 সেকেন্ডের কাজ করার পরে এই জায়গা থেকে সে আবার অপেক্ষায়, কতক্ষণ পর্যন্ত সে আবার অপেক্ষায় ছিল? এই যে 7 থেকে দেখেন P1 কে এক্সিকিউট করছি আমরা 12-এ, তাহলে এই যে মধ্যবর্তী সময়টুকু 7 সেকেন্ড থেকে 12 সেকেন্ড, এই সময় কি আমরা P1 এর কোনো কাজ করছি? আমরা কিন্তু P1 এর কোনো কাজ করি নাই। দ্যাট মিন্স কাজ না করা মানে কি? সে অপেক্ষায় আছে। সো এই যে মধ্যবর্তী সময় অর্থাৎ 12 - 7, এটাকে বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আপনার ওয়েটিং টাইম। সো P1 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম আমরা কি পাচ্ছি? প্রথমে 4-এ শুরু করছি, তাহলে 4 মাইনাস আসছে 0, তাহলে 4 - 0, একটা অংশের ওয়েটিং টাইম পেলাম P1 এর। এইটা প্লাস আবার আমরা P1 শুরু করছি কোথায়? 12-এ যে, তাহলে আবার 12-এ যে শুরু করছিলাম, এইটা মাইনাস এই P1টা শুরু করছিলাম কত থেকে? তখন কিন্তু 7 থেকে, মানে অপেক্ষার সময়টা শুরু হয়েছিল, তাহলে 12 - 7 এটুকু। এরপরে আমরা দেখি আর কখনো ইন্টারাপ্ট হয়েছে কিনা। এরপর কিন্তু টানা P1 চলছে, আর কিন্তু সে শেষ না হওয়া পর্যন্ত তাকে আমরা ইন্টারাপ্ট করি নাই। 19-এ যে তার কাজই তো শেষ। দ্যাট মিন্স P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 4 - 0 মানে 4, প্লাস 12 - 7 মানে কত? 5, তাহলে 5 + 4, এটা হচ্ছে P1 এর ওয়েটিং টাইম 9। আমি কি P1 এর ওয়েটিং টাইম বোঝাতে পারছি? ওকে, ফাইন। যদি P1 এর ওয়েটিং টাইম বুঝেন, আশা করি P2টা নিজেরাই বের করে ফেলতে পারবেন। কি রকম? আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে আপনারা কালারটা বুঝতে পারবেন কি হচ্ছে। এখন আমরা P2 এর দেখব। ওকে, সো P2 0 সেকেন্ডে আসছে, 0 সেকেন্ডেই কাজ করছে। 1 সেকেন্ড পর আর কোথাও কি P2 এর কাজ করছি? গ্যান্ট চার্টে করি নাই, তার মানে এই 1 সেকেন্ডেই সে তার কাজ শেষ। সো 0-তে আসছে, আসার পরই সে শুরু হয়েছে, এবং শুরু হওয়ার পরই তার কাজ শেষ করে দিছি, মধ্যবর্তী কোনো ইন্টারাপশন নাই, কোনো কিছু নাই। তাহলে P2 এর ওয়েটিং টাইম 0। কেন 0 হয়েছে আশা করি বুঝতে পারছেন, কারণ P2 কিন্তু এখানে ইন্টারাপ্ট করে তাকে অন্য জায়গায় আবার নিয়ে বাকি কাজ করাই নাই। P3 এর ক্ষেত্রে আসি, তাহলে P3 এর ক্ষেত্রে আমরা যদি এখন এই কালারটা ইউজ করি, ধরেন P3, তাহলে এই হচ্ছে P3 আসছিল কখন? 0 সেকেন্ডে সে আসছিল, আসার পরে 7 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষায় ছিল। তাহলে P3 এর ক্ষেত্রে 7 - 0 এটুকু দিলাম, দেওয়ার পরে P3 কি ইন্টারাপ্ট করে পরে আর কোথাও P3 এর কাজ করছি? করি নাই। দ্যাট মিন্স P3 7 সেকেন্ডে কাজ শুরু করছে, এবং সে কাজ শুরু করার পর তার কাজটা পুরোপুরি কমপ্লিট করছে, অর্থাৎ 7 - 0, অর্থাৎ P3 অপেক্ষায় ছিল অনলি 7 সেকেন্ড, বা মিলি সেকেন্ড যদি হয় মিলি সেকেন্ড।
P4 এ যদি এবার আমরা আসি, P4 এটা কিন্তু আসছিল 0-তে, আমরা এক্সিকিউশন করছি তাকে 9 সেকেন্ডে যে, তাহলে 9 সেকেন্ডে সে কাজ শুরু করছে এবং 10 সেকেন্ডে তার কাজ শেষ, এরপর কিন্তু তাকে আর কোথাও দেখা যায় নাই। দ্যাট মিনস সে মাত্র 9 সেকেন্ডই অপেক্ষায় ছিল। 9 - 0 মানে কিন্তু P4 মানে 9 সেকেন্ড অপেক্ষায়। এবার যদি আমরা P5 এর ব্যাপারটা দেখি, P5 এর ব্যাপারটা আপনারা একদম দেখেন, P5 আসছিল 0-তে, 1 সেকেন্ডে তার কাজ শুরু করছি, তাইলে 1 - 0, P4 এ পাইলাম 1 - 0 প্লাস কি প্লাস করব, 4 সেকেন্ডে তাকে স্টপ করছি এবং আবার 10 সেকেন্ডে তার কাজ শুরু করছি, দেখেন P5 কিন্তু আবার রিপিট হয়েছে আমাদের গ্যান চার্টের মধ্যে। দ্যাট মিনস এই 4 থেকে 10 এই মধ্যবর্তী সময়টা সে অপেক্ষায় ছিল, অর্থাৎ 10 - 4। এরপর আর কোথাও আমরা P5 কে দেখি নাই। দ্যাট মিনস 1 - 0 হলে 1 প্লাস 10 - 4 মানে 6, অর্থাৎ টোটাল 7 সেকেন্ড সে অপেক্ষায় ছিল। 5টার ওয়েটিং টাইম বুঝতে পারছেন? কেউ আছেন বুঝেন নাই? কার কার মিলছে? যাদের মিলছে তারা হ্যান্ড রেজ করেন যে 5টাই ওয়েটিং টাইম মিলছে। P1 এর ওয়েটিং টাইম 9, P2 এর ওয়েটিং টাইম 0, P3 এর ওয়েটিং টাইম 7, P4 9, P5 হচ্ছে 7। সুজন পালের হইছে, তানবীর সাকিব হ্যান্ড রেজ করছেন, তানবীর সাকিবের হইছে, বাদ বাকি অন্যদের হয় নাই। ঠিক আছে, না হওয়া কোনো অপরাধ না, আপনি জানলেন। এখন তো সবাই পারবেন যাদের হয় নাই। জি স্যার। আচ্ছা, জি স্যার। এবার ওই এভারেজটা বের করা একদম সহজ, জাস্ট হচ্ছে 5টাকে যোগ করবেন, 5 দিয়ে ভাগ করবেন। এবার যদি আপনাকে বলা হয় টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে, আমাকে কি আলাদা করে আবার ক্যালকুলেশন করে দেওয়া লাগবে নাকি আপনারা বুঝে গেছেন টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে বের করবেন? পারবো স্যার। জাস্ট হচ্ছে আপনি বার্স্ট টাইমের সাথে এই ওয়েটিং টাইমকে যোগ করে দিবেন। তাহলে আপনার বার্স্ট টাইম কি ছিল? এই যে আপনার বার্স্ট টাইম, যদি উপরে আসি, এই যে এই প্রবলেমের সলিউশন করছিলাম আমরা। তাহলে P1 এর বার্স্ট টাইম 10, 10 এর সাথে P1 এর ওয়েটিং টাইম 9, তাহলে 9 + 10 19 হচ্ছে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম। আপনি যদি গ্যান চার্ট খেয়াল করেন তাহলে দেখবেন, আমি যদি গ্যান চার্টটা আপনাকে একটু দেখাই, দেখেন P1 কিন্তু 19 সেকেন্ডে শেষ হয়েছে, 0 সেকেন্ডে আসছিল P1, 19 সেকেন্ডে যে শেষ হয়েছে পুরো কাজ। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম মানে আমরা এটাই জানি যে একটা প্রসেস কতক্ষণ পর্যন্ত আমাদের সিস্টেমে ছিল, ওয়েটিং টাইম এবং প্রসেস টাইম মিলিয়েই হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে 0-তে আসছে, 19-এ সে বের হয়ে গেছে, তাহলে পুরো সময়টা টার্ন অ্যারাউন্ড টাইম। তাহলে আপনি বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম করলেই এটা পেয়ে যাচ্ছেন। তাহলে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? আমাকে যদি একটু আশরাফুল ওপি বলেন, আপনি দেখে বলেন যে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? আশরাফুল ওপি আনমিউট করেন। ওপি আছেন ক্লাসে? আশরাফুল ওপি? জি স্যার। আচ্ছা, আপনি বলেন P2 এর বার্স্ট টাইম মানে টার্ন অ্যারাউন্ড টাইম কত হবে? বলতে পারবেন না? সরি স্যার। তার মানে আপনি বুঝেন না, কিন্তু সেটা তো বলেন না যে আপনি বুঝেন নাই। আপনি বুঝেন না সেটা অপরাধ না, কিন্তু আপনি বুঝেন নাই সেটা লুকিয়ে রাখছেন, সেটা অপরাধ। আচ্ছা, তাইলে আমরা যদি আরেকজনকে একটু প্রশ্ন করি, জামেদুল ইসলাম, আপনি কি বলতে পারবেন যে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? স্যার 1 স্যার। 1 কেন 1? একটু তাইলে আপনি ইয়াকে বুঝান, আরেকজন যিনি ছিল একটু আগে বুঝেন নাই, তার তিনি আশা করি বুঝবেন। হ্যাঁ বলেন। এখানে স্যার আমরা বাস টাইম আর ওয়েটিং টাইম দুইটা যোগ করব স্যার। এখানে ওয়েটিং টাইম 0 আর বাস টাইম স্যার 1, 0 আর 1 যোগ করলে স্যার 1 হয়। দ্যাটস গুড, একদম সিম্পল। তাহলে আশরাফুল ওপি এবার কি বুঝছেন টার্ন অ্যারাউন্ড টাইম কেমনে বের করে? ওয়েটিং টাইমের সাথে ফার্স্ট টাইমকে অ্যাড করবেন। তাহলে আমি যদি আপনাকে প্রশ্ন করি ওপি কে, আপনি P3 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত বলেন তো? স্যার P3 এর স্যার ওয়েটিং টাইমটা হচ্ছে স্যার 9 আর না না, P3 এর ওয়েটিং টাইম এখানে 7 লেখা। জি স্যার, সরি স্যার, 7 আর ফার্স্ট টাইমটা হচ্ছে 1। জি স্যার, তাহলে যোগ করলে স্যার 8 হবে। P3 এর কি বার্স্ট টাইম 1 কোথায় পেলেন আপনি? ও সরি স্যার, এটা উপরে দেখতেছি স্যার। P3 এর বার্স্ট টাইম তো এখানে 2 দেয়া, এই যে তার বার্স্ট টাইম 2। P2 টা দেখতেছি। আচ্ছা, তাহলে 7 + 2 = 9 হবে হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। সেম এজ P4 এর ক্ষেত্রে টার্ন অ্যারাউন্ড টাইম হবে 9 + 1 10। তো আশা করি টার্ন অ্যারাউন্ড টাইম, বার্স্ট টাইম ক্লিয়ার।
যদি কেউ আপনাকে বলে কমপ্লিশন টাইম বের করতে, আশা করি কমপ্লিশন টাইম আপনারা ইজিলি বের করতে পারবেন। কমপ্লিশন টাইম বের করা একদম সহজ। যেন আপনি চার্ট দেখবেন, দেখা বলবেন কে কখন কমপ্লিট হয়েছে। তাহলে P1 কমপ্লিট হয়েছে 19-এ, তাহলে P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 19। P2 কমপ্লিট হয়েছে কত? P2 হচ্ছে কমপ্লিট হয়েছে 1-এ, তাহলে P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 1। P3 এর কমপ্লিশন টাইম হচ্ছে 9, সরি P3 এর, হ্যাঁ 9 সেকেন্ডে তার কাজ শেষ হয়েছে। কমপ্লিশন টাইম মানে কোন সময়ে যে সে কাজটা কমপ্লিট করছে সেই সেকেন্ডটা। তো আশা করি এটুকু ক্লিয়ার রাউন্ড রবিন। কারো যদি কোনো প্রশ্ন থাকে ফাইনালি আবারও করতে পারেন, প্রশ্ন যদি না থাকে আমরা পরের টপিকে আবার যাব। আপনারা এখানে একটু দেখে নেবেন যে n সংখ্যক যদি প্রসেস থাকে, দ্যাট মিনস আমরা একটা সিপিইউ যদি 100 সেকেন্ড কাজ করে, তাহলে 10টা প্রসেস থাকলে 1/100 মানে এই 1/10 এই পুরো প্রসেসটাকে আপনি ভাগ করে ফেলবেন, প্রত্যেকে এটুকু সময় পাবে, এটাই বোঝাচ্ছে এখানে। এবং এখানে কিউ মানে হচ্ছে আমাদের যে কোয়ান্টাইমটা বা টাইম স্লাইসটা, এবং সেক্ষেত্রে প্রত্যেকটা প্রসেসকে ম্যাক্সিমাম n-1 ইন্টু কিউ এই পরিমাণ টাইম অপেক্ষায় থাকতে হয়। এটা ক্যালকুলেশন আপনি নিজেরা কইরেন, আশা করি মিলাতে পারবেন এবং বুঝবেন। আপনাকে এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা হতে পারে, এগুলো একটু ব্যাখ্যা করেন, এটা কি বুঝায় এগুলো একটু বলতে হবে তখন। সো এগুলো আশা করি বুঝে গেছেন। এখানে কোনো কিছু আছে বুঝেন না, একটু পরে দেখেন, কোনো কিছু বুঝেন না এরকম থাকলে বলেন, আমি বুঝিয়ে দিব সেই লাইনটুকু। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মাল্টি লেভেল কিউ। আচ্ছা, মাল্টি লেভেল কিউ মানে আমরা এখানে দেখছি যে এই যে রাউন্ড রবিনের ক্ষেত্রে আমরা একটা কিউ ফলো করতাম, একটা কিউ এর মধ্যে ডাটাগুলো রাখতাম, 1/1 জায়গা দিতাম। 1 কিউ এর মধ্যে, একটা কিউ এর মধ্যে আমরা হয় এফসিএফএস ফলো করলে এফসিএফএস করতাম, এসডিএফ করলে এসডিএফ করতাম, এসআরটিএফ হলে এসআরটিএফ, মানে যেটা করার একটা কিউ এর মধ্যে করতাম। আর মাল্টি লেভেল কিউ মানে হচ্ছে আপনার অনেকগুলো প্রসেস আছে, এক এক কিউ এর মধ্যে আছে। এখন কোনো কিউ হচ্ছে আপনার এফসিএফএস ফলো করতেছে, আরেকটা কিউ সেম টাইমে ফর এক্সাম্পল এসডিএফ ফলো করতেছে, কিন্তু দুইটা কিউ দিন শেষে একই নেটওয়ার্কের মধ্যে বা একসাথেই কাজ করতেছে। সো এরকম যখন মাল্টি লেভেল মানে মাল্টিপল কিউ একই সময়ে কাজ করবে সেটাকে হচ্ছে মাল্টি লেভেল কিউ বলা হচ্ছে। এবং এক্ষেত্রে কিউকে মানে কিউটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফোরগ্রাউন্ড আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডটা হচ্ছে যে কিউটা এই মুহূর্তে রানিং অবস্থায় আছে, ইন্টারঅ্যাক্টিভ পর্যায়ে আছে, সেটা হচ্ছে ফোরগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাচ ওয়াইজ অনেকগুলো একসাথে কাজ করবে। এবং এখানে ফোরগ্রাউন্ডের ক্ষেত্রে রাউন্ড রবিনের কথা বলা হয়েছে, ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে এফসিএফএস কে বলা হয়েছে। তো এখানে আশা করি একটু বুঝতে আর সমস্যা হওয়ার কথা না। 20% হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যেটা হচ্ছে এফসিএফএস ফলো করে। আর ফোরগ্রাউন্ডে যেটা হচ্ছে আমাদের রাউন্ড রবিনের ক্ষেত্রে টাইম স্লাইস আসবেই। টাইম স্লাইসের আরেক নাম হচ্ছে টাইম কোয়ান্টাম, একই জিনিস, টাইম স্লাইস অথবা টাইম কোয়ান্টাম একই জিনিস। সো সেটা হচ্ছে আমাদের ফোরগ্রাউন্ডে কাজ করে, এবং ফোরগ্রাউন্ডের 80% কাজ হচ্ছে রাউন্ড রবিন দিয়ে আমরা করে থাকি, তাহলে বাকি 20% এফসিএফএস দিয়ে করে থাকি। সো এটাকে এখানে একটা ইয়া দিয়ে বোঝানো হয়েছে, একটা চিত্র দিয়ে। আশা করি সেই চিত্রটা আপনাদের মানে বোঝা হয়ে গেছে, বুঝতে পারছেন। যদি সমস্যা থাকে আমাকে বলেন, আমি সেই পয়েন্টে আলোচনা করব। আদারওয়াইজ আমাদের ক্লাস টাইম 2 মিনিট সময় বাকি আছে আমাদের ক্লাসে। এই টপিক যদি আমরা শেষ করি, তাহলে প্রথম দিকে কোনো টপিক বাকি আছে কিনা দেখি। এটুকু পড়াইছি, এফসিএফএস পড়ানো হয়েছে। আচ্ছা, স্কেজুলিং ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কয়েকটা টার্ম বলা আছে। এই টার্মের মধ্যে কয়েকটা টার্ম আপনি জানেন, ওয়েটিং টাইমের সাথে আপনারা পরিচিত, টার্ন অ্যারাউন্ড টাইমের সাথে আপনি পরিচিত। থ্রুপুট জিনিসটা কি? থ্রুপুট হচ্ছে একটা প্রসেস কমপ্লিট হওয়ার জন্য কত ইউনিট সময় নিল, পার ইউনিট টাইমে সে কতটুকু কাজ কমপ্লিট করছে, এটা হচ্ছে থ্রুপুট দ্বারা বোঝা যায়। মানে আমরা একটা সিপিইউ এর মনে করেন যে সে কতটুকু মানে ইফেক্টিভ সেটা মেজার করব, তাহলে আমরা দেখবো সে যে স্পেসিফিক ইউনিট টাইমে, ফর এক্সাম্পল 1 সেকেন্ড একটা ইউনিট টাইম বললাম, তাহলে এই 1 সেকেন্ড সময়ে সে কয়টা প্রসেস কমপ্লিট করতে পারছে। এই প্রসেস কমপ্লিশনের এই রেটটাকেই বলা হচ্ছে থ্রুপুট। আশা করি বুঝতে পারছেন। সিপিইউ ইউটিলাইজেশন বলতেছে যে একটা সিপিইউকে যতটুকু সম্ভব আমরা বিজি রাখবো, মানে এটাকে আমরা আইডল অবস্থায় ফেলে রাখবো না। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু রাউন্ড রবিন বেশ ভালোভাবেই আমাদের সিপিইউটাকে অপেক্ষায় রাখতো। সো এটা হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশনের একটা জিনিস, যে সিপিইউ ইউটিলাইজেশন আমরা আমাদের সিপিইউটাকে যতটুকু সম্ভব আমরা বিজি রাখবো, একটার পর একটা প্রসেস দিতে থাকবো, যেন কোনো একটা প্রসেস অপেক্ষায় আছে, এদিকে সিপিইউ কোনো কাজ করতেছে না। ফর এক্সাম্পল যদি আমাদের রাউন্ড রবিন এমন হতো যে 3 সেকেন্ড একটা টাইম স্লাইস, সেখানে একটা প্রসেস আসছে 1 সেকেন্ড কাজ করবে, তাহলে 1 সেকেন্ড কাজ করলো, বাকি 2 সেকেন্ড কোনো কাজ নাই, অন্য প্রসেস অপেক্ষায় আছে তাকেও দিব না, এই 2 সেকেন্ড আমি বসে থাকবো। তাহলে কি হতো, এই 2 সেকেন্ড আইডল টাইম হতো, অপেক্ষায় থাকতো, সিপিইউ কোনো কাজ করতো না, অথচ প্রসেস বসে আছে। তো এরকম কাজ হলে সেটা কিন্তু আর ইউটিলাইজ হলো না, সিপিইউটার টাইম আর মানে সিপিইউ এর ইফেক্টিভিটি আর নষ্ট হলো।
সো এক্ষেত্রে আমাদের স্কেজুলিং অ্যালগরিদমের উদ্দেশ্য হচ্ছে যেন আমরা সিপিইউটাকে অ্যাজ মাচ এজ পসিবল এটাকে বিজি রাখতে পারি, ইউটিলাইজটা এনশিওর করতে পারি। ওয়েটিং টাইম ক্লিয়ার। রেসপন্স টাইম হচ্ছে অ্যামাউন্ট অফ টাইম ইট টেকস ফ্রম হুয়েন এ রিকোয়েস্ট ওয়াজ সাবমিটেড আনটিল দ্য ফার্স্ট। আচ্ছা, রেসপন্স টাইম খুবই সহজ। একটা প্রসেস আসছে, আসার পরে প্রথম যে কাজ শুরু করার আগ পর্যন্ত যে সময়টা, এটা হচ্ছে তার রেসপন্স টাইম। ফর এক্সাম্পল, আমরা যে জ্ঞান চার্ট একটু আগে করে আসছিলাম, সেখানে দেখছিলাম P1 প্রসেস, এটা হচ্ছে 0 সেকেন্ডে আসছে, 4 সেকেন্ডে সে কাজ শুরু করছে। তাহলে 0 সেকেন্ডে আসার পরে 4 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষায় ছিল। এই যে 4 সেকেন্ডে প্রথমবার তার কাজ, তাকে আমি জায়গা দিলাম, তার মানে তার রেসপন্স শুরু হলো 4 সেকেন্ড থেকে। তাহলে রেসপন্স টাইম 4। অর্থাৎ প্রথমবার কোন একটা প্রসেসকে যখন আমরা সুযোগ দিব, এই প্রথম সুযোগের যে সময়টা, ওইটা হচ্ছে তার রেসপন্স টাইম। এই রেসপন্স টাইম কিন্তু আউটপুটের উপর ডিপেন্ডেন্ট না। আচ্ছা, তারপর হচ্ছে স্কেজুলিং অ্যালগরিদমের অপটিমাইজেশন ক্রাইটেরিয়া। অপটিমাইজ হচ্ছে মানে একটা স্কেজুলিং অ্যালগরিদম কতটুকু অপটিমাইজ করা যাবে, তার ক্রাইটেরিয়া কি কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমরা হতে পারে যে সিপিইউ ইউটিলাইজ করতেছে কে বেশি, যে বেশি ইউটিলাইজ করতেছে তাকে আমরা বেশি অপটিমাইজ বলবো। তো ম্যাক্স সিপিইউ ইউটিলাইজেশন অথবা ম্যাক্স থ্রুপুট, মানে ইউনিট সময়ে কোন প্রসেস বা কোন অ্যালগরিদম বা কোন স্কেজুলিং অ্যালগরিদম বেশি প্রসেসকে রান করাতে পারতেছে, তাকে আমরা বেশি অপটিমাইজ বলবো। তাহলে তখন আমাদের মেজারমেন্ট ক্রাইটেরিয়া হবে ম্যাক্স থ্রুপুট। যদি আমরা টার্ন অ্যারাউন্ড টাইমকে আমাদের মানে কনসিডারেশনে নিয়ে আসি, তাহলে মিনিমাম টার্ন অ্যারাউন্ড টাইম যে মানে মেনটেন করবে, তাকে আমরা বেশি অপটিমাইজ অ্যালগরিদম বলবো। অথবা মিনিমাম ওয়েটিং টাইমকে যদি আমাদের ক্রাইটেরিয়া হিসেবে ধরি, তাহলে মিনিমাম ওয়েটিং টাইম যেখানে পাবো তাকে আমরা বেশি অপটিমাইজ বলবো। অথবা মিনিমাম রেসপন্স টাইম, মানে এরকম কিছু ক্রাইটেরিয়া, 5টা ক্রাইটেরিয়া আছে, যে কোনোটাকে আমরা মানে মাথায় রেখে আমরা আমাদের একটা অ্যালগরিদমকে অপটিমাইজ কি অপটিমাইজ না সেটা আমরা বলতে পারি। ফর এক্সাম্পল, আপনাকে বললো যে এফসিএফএস এবং এসজিএফ এর মধ্যে কে বেশি অপটিমাইজ, আপনি বলেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা বেসিসে আপনি বলতে পারেন। মনে করেন ফর এক্সাম্পল মিনিমাম ওয়েটিং টাইম, আপনি সেম অ্যালগরিদম অ্যাপ্লাই করে দেখবেন এফসিএফএস এর ওয়েটিং টাইম কত আর এসজেএফ এর ওয়েটিং টাইম কত। যদি দেখেন যে এসজেএফ এর ওয়েটিং টাইম কম লাগতেছে, তাহলে আপনি বলে দিবেন যে মিনিমাম ওয়েটিং টাইমের ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের এসজেএফটা হচ্ছে অপটিমাইজ স্কেজুলিং অ্যালগরিদম। সো আপনি যে কোনো একটা ক্রাইটেরিয়া বা 2-3টা ক্রাইটেরিয়া বেসিসে আপনি তখন ব্যাখ্যা করতে পারবেন। সেগুলো হচ্ছে অপটিমাইজেশন চেক করার ক্রাইটেরিয়া। আশা করি এটুকু ক্লিয়ার। তাহলে আমাদের এই পার্টও শেষ। এবার আজকের আর সময় 1:32 বাজে, আমরা তাহলে আজকে এতটুকুই থাক। 2-একটা টপিক বাকি আছে, লেকচার ওই যে লেকচার বাকি আছে তার সাথে আমরা একটা লেকচার শেষ করে দিব। আর আমাদের একটা লেকচার প্রয়োজন পুরো সিলেবাস শেষ করার জন্য।